হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা তোমাদের আসন্ন, তোমরা সকলেই জানো 17 নভেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো তোমাদের কিন্তু অনেক দিনের একটা ডিমান্ড ছিল যে পিরিয়ডিক টেবিলের ওপরে একটা পুরো ফুল ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার জন্য। তো সময়ের সংকটের জন্য করা হয়নি। তো আজকে আমি এই যে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী যেটাকে আমরা বলি, এটার একদম A to Z যত রকমের কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আলোচনা করে দেবো। তাহলে চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো পিরিয়ডিক টেবিল থেকে কি বলছে, যে আধুনিক পর্যায় সারণী কে প্রস্তাব করেন। ঠিক আছে, আমরা একদম বেসিক থেকে কিন্তু একদম হাই লেভেল পর্যন্ত যাব। তো দেখো যে আধুনিক পর্যায় সারণী যেটাকে মডার্ন ডে পিরিয়ডিক টেবিল বলা হয়, সেটা কে প্রস্তাব করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা হেনরি মোজলে প্রস্তাব করেছিল। আচ্ছা, এবার দেখো এখানে মেন্ডেলিভ আছে। মেন্ডেলিভ কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু 63টা এলিমেন্টকে সাজিয়ে একটা পর্যায় সারণী বানিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, নিউল্যান্ডও কিন্তু একজন ব্যক্তি যিনি কিন্তু কি করেছিলেন না, গানের যে সপ্তম সুর আছে বা সপ্ত সুর আছে, সেই সপ্ত সুর অনুযায়ী কিন্তু একটা পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন, যেখানে কিন্তু প্রত্যেকটা মৌলের মধ্যে যে প্রপার্টিগুলো আছে বা যে গুণাবলীগুলি আছে, 7টা মৌলের পরে গিয়ে কিন্তু সেটা আবার রিপিট করছিল। মানে 1 নাম্বার মৌলের যে প্রপার্টি আছে আর 8 নাম্বার মৌলের যে প্রপার্টি আছে সেটা কিন্তু একরকম হচ্ছিল। তো নিউল্যান্ডের যে পিরিয়ডিক টেবিল ছিল সেখানে। তো আধুনিক যে পর্যায় সারণী যেটাকে আমরা মডার্ন ডে পিরিয়ডিক টেবিল বলি, সেটা কিন্তু হেনরি মোজলে দ্বারা প্রবর্তন করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে আধুনিক পর্যায় সারণী কোন নিয়মের ওপর ভিত্তি করে গঠিত হয়েছে। তো আমাদের যে মডার্ন ডে যে পিরিয়ডিক টেবিলটা আছে, এটা কিসের ওপরে বেস করে বানানো হয়েছে? পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ঘনত্ব নাকি ইলেকট্রন সংখ্যা? তো এটা তো তোমরা সকলেই জানো। সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু পারমাণবিক সংখ্যা, বা এটাকে আমরা ইংলিশে কি বলি? এটাকে কিন্তু আমরা ইংলিশে বলি অ্যাটমিক নাম্বার। তো এই যে অ্যাটমিক নাম্বার আছে, এই অ্যাটমিক নাম্বারের ওপরে বেস করেই কিন্তু আমাদের যে আধুনিক পর্যায় সারণী সেটা বানানো হয়েছে। পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে কিন্তু মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল সেটা কিন্তু বানানো হয়েছিল। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন দেখো, যে মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি কী ছিল। তো আমি তো একটু আগেই বললাম যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেখানে কিন্তু পারমাণবিক ভরের ওপরে প্রাধান্য দেওয়া হয়েছিল। ঠিক আছে। আর মেন্ডেলিভ মোট কতগুলো এলিমেন্টকে সাজিয়েছিলেন? তিনি কিন্তু 63টা এলিমেন্টকে তার যে পর্যায় সারণী সেখানে জায়গা দিতে পেরেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলছে, যে আধুনিক পর্যায় সারণীতে কতগুলি পর্যায় আছে। দেখো সবার প্রথমে তোমাকে জানতে হবে পর্যায় কোনগুলো বলে। দেখো পর্যায়, যদি আমি এখানে পিরিয়ডিক টেবিলটা ছোট করে একদম নর্মালভাবে আঁকার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে পিরিয়ডিক টেবিলটা এরকম হয়। এখানে দেখো 2 রকমের দাগ থাকে, একটা এইরকম দাগ থাকে, ঠিক আছে, আর একটা কীরকম থাকে, আর একটা কিন্তু এরকম করে ছক্কাটা থাকে। তো যে দাগগুলো কিন্তু অনুভূমিকভাবে থাকে বা হরাইজন্টাল থাকে, অর্থাৎ 1 2 3 এই যে দাগগুলোর কথা আমি বলছি, এইগুলোকে কিন্তু বলা হয় পর্যায়। তো আমাদের যে আধুনিক পর্যায় সারণী আছে সেখানে কিন্তু মোট 7টি পর্যায় আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, আধুনিক পর্যায় সারণীতে কিন্তু 7টা পর্যায় আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে আধুনিক পর্যায় সারণীতে কতগুলি গ্রুপ আছে। তো দেখো পিরিয়ডিক টেবিল যখন আমি আঁকলাম ছোট করে, তখন আমি তোমাদেরকে কি বললাম, যে 2 রকমের তোমার হচ্ছে হয়ে থাকে, একটা র আর একটা কলাম হয়ে থাকে। ঠিক আছে। তো এই যে দেখো ওপর নিচে লম্বলম্বিভাবে যে দাগগুলো থাকে সেগুলোকে কি বলে? সেগুলোকে কিন্তু গ্রুপ বলে। এরকম কিন্তু 1 থেকে শুরু করে একদম 18টা গ্রুপ আছে। ঠিক আছে। তো গ্রুপ কতগুলো? গ্রুপ কিন্তু 18টা। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন। আজকে 6 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে প্রথম গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়। তো আমাদের যে পিরিয়ডিক টেবিল, আমি তো বললাম যে কতগুলো গ্রুপ থাকে, টোটাল 1 থেকে 18 নম্বর গ্রুপ থাকে, প্রত্যেকটা গ্রুপের কিন্তু একটা স্পেসিফিক নাম থাকে। তো 1 নাম্বার যে গ্রুপ আছে সেই 1 নাম্বার গ্রুপকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়, অ্যালকালি ধাতু বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, নাকি ট্রানজিশন ধাতু বলা হয়। তো মনে রাখতে হবে যে প্রথম যে গ্রুপ আছে সেই প্রথম গ্রুপটাকে কিন্তু ক্ষার ধাতু বলে। ঠিক আছে। আর ক্ষার ধাতু মানে কি? ক্ষার ধাতু মানেই কিন্তু হচ্ছে অ্যালকালি ধাতু বা অ্যালকালি মেটাল। ঠিক আছে। তোমরা কিন্তু এটা চাইলে মুখস্থ করতে পারো। তো প্রথম গ্রুপকে কি বলে? প্রথম গ্রুপকে কিন্তু অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতুর গ্রুপ বলে। যার মধ্যে কারা কারা পড়ে? যার মধ্যে কিন্তু লিথিয়াম, তারপর সোডিয়াম, এগুলো পড়ে, পটাশিয়াম, এগুলো কিন্তু পড়ে। এদের প্রত্যেকের কিন্তু যে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা সেটা কিন্তু সমান, সেটা কিন্তু 1 হয়ে থাকে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো 7 নাম্বার কোশ্চেন, যে দ্বিতীয় গ্রুপের মৌলগুলোকে কি বলে। তো আমি বললাম যে 1 থেকে 18 পর্যন্ত
প্রত্যেকটা গ্রুপের কিন্তু একটা স্পেসিফিক নাম হয়। 1 নাম্বারটা আমরা জানলাম। তো 2 নাম্বারটাকে কি বলে? তো মনে রাখবে 2 নাম্বারটাকে কিন্তু ক্ষারীয় মৃত্তিকা মৌল বলা হয়, ঠিক আছে? এখানে আমি ছোট করে একটু লেখার চেষ্টা করছি। তো 2 নাম্বার যে গ্রুপ আছে এটাকে কিন্তু ক্ষারীয় মৃত্তিকা মৌল বলা হয়। আর এটাকে কিন্তু ইংলিশে আরেকটা নামও আছে, এটাকে কিন্তু রেয়ার আর্থ মেটালও বলা হয়। আবার এটার কিন্তু আরেকটা নামও আছে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, ঠিক আছে? তো 3টে নাম কিন্তু এটার। আচ্ছা, এর মধ্যে কারা থাকে? এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, এরা কিন্তু এই গ্রুপের মধ্যে বিলং করে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আজকের 8 নাম্বার কোশ্চেন কি বলেছে? দেখো, সপ্তম গ্রুপের মৌলগুলোকে কি বলে? ঠিক আছে, দেখো এক্ষেত্রে সপ্তম গ্রুপের জায়গায় যদি আমরা 17তম গ্রুপ লিখতাম তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হতো। তো 17তম গ্রুপকে কি বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 17তম গ্রুপকে কিন্তু হ্যালোজেন মৌল বলা হয়ে থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ হয়ে থাকে, মানে এগুলোর যে ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তি সেটা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে, ঠিক আছে? আর এই গ্রুপের মধ্যে কারা পড়ে? এই গ্রুপের মধ্যে কিন্তু ক্লোরিন পড়ে, ঠিক আছে? তারপরে আয়োডিন পড়ে। এগুলো কিন্তু এই যে আমাদের হ্যালোজেন গ্রুপ, সেই হ্যালোজেন গ্রুপের মধ্যে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 9 নাম্বার কোশ্চেন, যে অষ্টাদশ গ্রুপের মৌলগুলোকে কি বলে? তো একদম 18তম যে গ্রুপটা আছে সেই 18তম গ্রুপকে কি বলে? দেখো, সবার প্রথম বলে রাখি এটাকে কিন্তু জিরো গ্রুপও বলা হয়ে থাকে, ঠিক আছে? জিরো গ্রুপও বলা হয়ে থাকে। তার পেছনের কারণ কি? এই 18তম যে গ্রুপটা আছে সেখানে কিন্তু সব নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে, অর্থাৎ হিলিয়াম, তারপর ক্রিপ্টন, জেনন, রেডন, এই সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে। আর এই গ্যাসগুলোকে কিন্তু আমরা কি বলি? এই গ্যাসগুলোকে কিন্তু আমরা নোবেল গ্যাস বলে থাকি, তাই না? আচ্ছা, এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি, তো এই যে 18 নম্বর গ্রুপ আছে সেই 18 নম্বর গ্রুপকে কি বলা হয়? এটাকে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বলা হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট দেখব আজকের 10 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে একটি পর্যায়ে বা প্রথম পর্যায়ে কতগুলি মৌল আছে? তো তোমাদেরকে আমি বললাম এরকম করে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এরকম করে কিন্তু 7টা পর্যায় আছে। তো 7টা পর্যায়ের মধ্যে যে প্রথম পর্যায় সেটা কিন্তু সবথেকে স্মলেস্ট পর্যায়, সবথেকে ছোট পর্যায়। তো প্রথম পর্যায়ে কেবলমাত্র কতগুলো মৌল আছে? তো মনে রাখতে হবে প্রথম পর্যায়ে কিন্তু কেবলমাত্র 2টো মৌল আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো, যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়, ঠিক আছে? যে দ্বিতীয় পর্যায়ে যে সেকেন্ড আর যে থার্ড পর্যায় আছে সেখানে কতগুলো করে মৌল আছে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কিন্তু মোট 8টি করে মৌল আছে। তাহলে প্রথমটায় কত বলেছিলাম? প্রথমটায় কিন্তু ছিল হচ্ছে 1টি করে, আর যে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড আর যে থার্ড সেখানে কিন্তু 8টি করে মৌল আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে চতুর্থ ও পঞ্চম পর্যায়ে কতগুলো মৌল আছে? তো দেখো, যে আমাদের ফোর্থ যে পিরিয়ডটা আছে আর যে ফিফথ পিরিয়ডটা আছে এখানে কতগুলো করে মৌল আছে? তো মনে রাখতে হবে এখানে কিন্তু 18টা করে মৌল আছে। তো একটু যদি রিভিশন করি তাহলে দেখব যে ফার্স্ট গ্রুপ ছিল সেখানে 2টো মৌল ছিল, যে সেকেন্ড ছিল আর যে থার্ড ছিল সেখানে কিন্তু ছিল 8টা করে মৌল, আর এখানে দেখো ফোর্থ আর ফিফথ সেখানে কিন্তু 18টা করে মৌল আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 13তম কোশ্চেন, যে ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা কত? তো একদম যে ষষ্ঠ যে পর্যায় আছে সেই ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেছে। তো দেখো, এখানে যদি আমরা অপশানগুলোকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে ষষ্ঠ পর্যায়ে যেটা আছে যেটাকে আমরা কি বলি? দেখো, ষষ্ঠ পর্যায়ে কিন্তু আমরা মোট 32টি, ঠিক আছে? কতগুলো? ষষ্ঠ পর্যায়ে কিন্তু আমরা মোট 32টি মৌল দেখতে পাবো, ঠিক আছে? 32টা মৌল কিন্তু দেখতে পাবো। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আছে 14তম কোশ্চেন কি বলেছে, যে সপ্তম পর্যায়ে মোট কতগুলো মৌল আছে? দেখো, পিরিয়ডিক টেবিলের যে সেভেন্থ তোমার হচ্ছে পর্যায়টা আছে বা সপ্তম যে পর্যায়টা আছে মনে রাখতে হবে এটা কিন্তু একটা অসম্পূর্ণ পর্যায়, ঠিক আছে? এখানে কিন্তু মৌলের সংখ্যা নির্ধারিত এখনো পর্যন্ত করা যায়নি। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো, যে হাইড্রোজেনকে কোন গ্রুপে রাখা হয়েছে? দেখো, আমরা জেনারেলি যখন আমরা পিরিয়ডিক টেবিলকে দেখি, ঠিক আছে, তো পিরিয়ডিক টেবিলকে দেখার সময় কিন্তু দেখি যে হাইড্রোজেন একদম এইখানে কিন্তু একদম প্রথম। দেখো, হাইড্রোজেন গ্যাস বা নন মেটাল হওয়া সত্ত্বেও কিন্তু মেটালের স্থানে বসে থাকে। এই কারণের জন্য আমরা বলতে পারি যে হাইড্রোজেনের যে প্লেস সেটা কিন্তু নির্দিষ্ট নয়, ঠিক আছে? হাইড্রোজেনের যে প্লেস সেটা কিন্তু নির্দিষ্ট নয়। অনেকে এটা বলবে গ্রুপ 1-এ রাখা হয় স্যার। দেখো, এটা অবশ্যই ঠিক যেটাকে গ্রুপ 1-এ রাখা হয়, কিন্তু যদি আমরা টেকনিক্যালি দেখি বা যদি আমরা সায়েন্টিফিক্যালি দেখি তাহলে হাইড্রোজেনের কিন্তু কোনো গ্রুপ হয় না। হাইড্রোজেনকে জাস্ট ওখানে, যেহেতু হাইড্রোজেনের মধ্যে কখনো কখনো কিছু মেটালিক ক্যারেক্টারিস্টিক দেখা যায় সেই কারণের জন্য একদম প্রথমে বসানো হয়েছে, এর কিন্তু কোনো নির্দিষ্ট গ্রুপ হয় না। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল কে বলেছে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে।
নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে আধুনিক পর্যায় সারণীর প্রথম মৌলের মধ্যে থাকা বা প্রথম মৌল কোনটি? আধুনিক পর্যায় সারণীতে যে প্রথম মৌল আছে সেই প্রথম মৌল কোনটি? তো সঠিক অ্যান্সার কী হবে? আমরা দেখতে পাই যে আমাদের একদম প্রথমে কিন্তু হাইড্রোজেনকে আমরা দেখতে পাই, যদিও কিন্তু ওর স্থানটা প্রথমে মানে হচ্ছে অনেক কনফ্লিক্টের পরে এসেছে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 17তম কোশ্চেন, যে আধুনিক পর্যায় সারণীর শেষ মৌল কোনটা? যখন প্রথমটা জানলাম তাহলে শেষটাও জানতে হবে। দেখো এখানে লেখা আছে এখনও পর্যন্ত, মানে ইন ফিউচার কিন্তু অ্যাড হতে পারে, মানে এটা কিন্তু একদম 118তম যে এলিমেন্ট সেটা। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অগ্ন্যাশন। ঠিক আছে, এটা কিন্তু আধুনিক পর্যায় সারণীর একদম লাস্ট মেটাল বা লাস্ট এলিমেন্ট আমরা বলবো। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আজকে 18তম কোশ্চেন কি বলেছে, যে মেন্ডেলিভ মোট কতগুলি মৌল দিয়েছিলেন? তো আমরা জানি মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল সেখানে কিন্তু মোট 63টা এলিমেন্টকে কিন্তু তিনি সাজাতে পেরেছিলেন, ওই কারণের জন্য কিন্তু তাকে ফাদার অফ পিরিয়ডিক টেবিলও বলা হয়ে থাকে। নেক্সট দেখব আজকের পরবর্তী প্রশ্ন, 19তম প্রশ্ন কি বলেছে, যে আধুনিক পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা 2024 সাল অনুযায়ী কত? তোমাদেরকে আমি একটু আগেই বললাম, তো এটা 2025-এও করে দাও, এখনও পর্যন্ত নতুন কোনো মৌল আসেনি। ঠিক আছে, তো মনে রাখতে হবে মোট কিন্তু আধুনিক যে পর্যায় সারণী আছে সেখানে 118টা এলিমেন্ট আছে। ঠিক আছে, 118টা এলিমেন্ট আছে। নেক্সট দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে এক পর্যায়ে যেসব মৌল থাকে তাদের কি সমান হয়ে থাকে? মানে একটা পর্যায়ে যদি কোনো মৌল থাকে, মনে করো একই পর্যায়ের মধ্যে কে থাকে, একই পর্যায়ের মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম থাকে, তো এইরকম যদি হয় কন্ডিশন, তাহলে সেক্ষেত্রে তাদের কি সমান হয়ে থাকে? তো মনে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু তাদের যে ইলেকট্রন স্তরের সংখ্যা কিন্তু সমান হয়, বা তাদের যে শেল সংখ্যা, অর্থাৎ যে আমরা জানি যে কি হয়, যে না একটা নিউক্লিয়াস থাকে আর তার চারপাশ দিয়ে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় বিভিন্ন রকমের শেলে। ঠিক আছে, অনেকগুলো শেলে, তো যেগুলো তোমার একই পর্যায়ের মধ্যে থাকে সেগুলোর কি হয়, সেগুলোর কিন্তু এই যে বাইরে যে ইলেকট্রন যে স্তরগুলো হয়, অর্থাৎ কে স্তর, এল স্তর, এম স্তর, এগুলো কিন্তু সমান হয়ে থাকে। ঠিক আছে, আর ভ্যালেন্স ইলেকট্রন সমান কার ক্ষেত্রে হয়? যারা কিন্তু একই গ্রুপ থেকে বিলং করে। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 21তম কোশ্চেন, যে একই গ্রুপের যেসব মৌল থাকে তাদের কি সমান হয়? তো এটা তো আমি তোমাদের বলেই দিলাম, তাদের কি সমান হবে? তাদের কিন্তু যে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে সেটা কিন্তু সমান হবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে এক পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে, মানে একটি পর্যায়ের যদি আমরা বাম দিক থেকে অর্থাৎ লেফট টু রাইটের দিকে যাই তাহলে কি পরিবর্তন হবে? ঠিক আছে, তো দেখো লেফট টু রাইটের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে পারমাণবিক যে আকার আছে, অর্থাৎ পারমাণবিক যে সাইজ, সেটা কিন্তু কি হয়, সেটা কিন্তু তোমার ছোট হতে থাকে। অর্থাৎ যদি আমরা একটা পর্যায় সারণীর লেফট টু রাইটের দিকে যাই, পর্যায় সারণী মনে করো এটা এখান থেকে শুরু হচ্ছে এখানে, যদি আমরা লেফট টু রাইটের দিকে যাই তাহলে দেখতে পাবো যে পারমাণবিক আকার যেটা সেটা কিন্তু কমবে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে একটি গ্রুপের ওপর থেকে নিচের দিকে আসলে কি হবে? ঠিক আছে, যদি আমরা লেফট টু রাইটের দিকে যেতে পারি তাহলে আমাদের নিশ্চয়ই তোমার যে পিরিয়ডিক টেবিল যেটা থাকবে, ঠিক আছে, এই যে পিরিয়ডিক টেবিল মনে করো এখানে আমি এঁকেছি, তো এই পিরিয়ডিক টেবিলের তোমার হচ্ছে যে এই দিক থেকে যদি এদিকে যাওয়া যায় তাহলে এই দিক থেকে এই দিকেও যাওয়া যাবে, তো সেক্ষেত্রে কিন্তু কী হবে, সেক্ষেত্রে কিন্তু পারমাণবিক আকারটা কী হবে, বাড়বে। ঠিক আছে, তো যদি আমরা লেফট টু রাইটে যাই তাহলে আকারটা কমবে, আর যদি আমরা টপ টু বটম আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আকারটা বাড়বে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি হবে? ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এটা তোমার ধাতব ধর্মের কথা বলেছে বা মেটালিক ক্যারেক্টারের কথা বলেছে যে যদি আমরা একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে যাই তাহলে তার যে মেটালিক ক্যারেক্টার আছে সেই মেটালিক ক্যারেক্টারে কীরকম প্রভাব পড়বে। তো সঠিক অ্যান্সার দেখো কি বলেছে, একটা বলেছে কি, যে তোমার ধাতব ধর্ম বাড়বে, অধাতব ধর্ম বাড়বে, উভয়ই সঠিক, নাকি কোনো পরিবর্তন হবে না। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উভয়ই সঠিক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকের 25তম কোশ্চেন, যে হ্যালোজেনের সাধারণ সূত্র কি? ঠিক আছে, হ্যালোজেনের সাধারণ সূত্র কি? তো এই যে হ্যালোজেন আছে সেই হ্যালোজেনের সাধারণ সূত্র কিন্তু হচ্ছে x/2। ঠিক আছে, বা x পাওয়া, এটা কিন্তু তোমার এই যে এটা কিন্তু তোমার হ্যালোজেনের সাধারণ সূত্র। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নিষ্ক্রিয় গ্যাসগুলির ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত হয়? দেখো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো হয় সেগুলোর কিন্তু আউটার মোস্ট ছেলে কি থাকে না 8টা করে ইলেকট্রন থাকে। তো 8টা করে ইলেকট্রন থাকলে আমরা কি জানি, যে যখনই কিন্তু ইলেকট্রন 4-এর বেশি হয়ে যায়, আমরা কি করি, সেটা কিন্তু 8 থেকে বিয়োগ করে দিই। তো 8 থেকে বিয়োগ করলে কিন্তু এখানে আলটিমেটলি অ্যান্সারটা 0 হওয়ার কথা, কিন্তু এখানে হয়তো অপশানে তোমরা 8 দেখতে পাবে। ঠিক আছে, তো 8ও কিন্তু সঠিক হবে, আবার কিন্তু 0ও সঠিক হবে। ঠিক আছে, তো দুটোই কিন্তু সঠিক অ্যান্সার আমরা ধরতে পারি এক্ষেত্রে।
নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো 27তম কোশ্চেন, যে হিলিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত। দেখো যে হিলিয়াম থাকে, আমরা যদি হিলিয়ামকে ইলেকট্রন কনফিগারেশন করি তো হিলিয়াম সমান সমান কিন্তু 2, হিলিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু 2, অর্থাৎ এর ভেতরে একটা নিউক্লিয়াস আছে, এটাকে আমরা নিউক্লিয়াস বলি, আর এর বাইরে একটা শেল আছে যেখানে কিন্তু দুটো ইলেকট্রন ঘুরছে। আর আমরা জানি যে একটা আউটার মোস্ট শেলে যে কটা ইলেকট্রন থাকে সেটাকে কিন্তু তার ভ্যালেন্স ইলেকট্রন বলে, তো এক্ষেত্রে কিন্তু এর ভ্যালেন্স ইলেকট্রন হয়ে যাবে 2। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে হ্যালোজেনের শেষ ইলেকট্রন বিন্যাস কত। তো হ্যালোজেনের যে ইলেকট্রন বিন্যাস আছে সেই ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয় সেটা কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। তো দেখো মনে রাখতে হবে যে হ্যালোজেনের যে ইলেকট্রন বিন্যাস হয় সেটা কোন মডেলে হয়ে থাকে, হ্যালোজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু আমাদের এই যে NS2 NP5 এই যে তোমার ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু আসে। আর এই ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে অ্যালকালি ধাতুর ইলেকট্রন বিন্যাস কত। তো অ্যালকালি ধাতু মানে কোনটা, অ্যালকালি ধাতু কোনটা বলেছিলাম, যেগুলো কিন্তু গ্রুপ 1-এ থাকে। তো গ্রুপ 1-এ যে সমস্ত এলিমেন্ট থাকে তাদের যে ইলেকট্রন বিন্যাস সেটা কেমন হয়ে থাকে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো দেখো এটার সঠিক অ্যান্সার কী হবে, যে অ্যালকালি মেটালের যে আমাদের যে ইলেকট্রন বিন্যাস আছে সেটা কত হয়, সেটা কীরকম হয়, সেটা কিন্তু NS1 হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো যে অ্যালকালাইন আর্থ মেটাল অর্থাৎ যেগুলো কিন্তু গ্রুপ 2-তে থাকে, সেই গ্রুপ 2-তে থাকা যে এলিমেন্টগুলো সেগুলোর ইলেকট্রন বিন্যাস কেমন হয়ে থাকে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে NS2 বা NS2। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পারমাণবিক সংখ্যা 11 কোন মৌলের। তো কোন মৌলের পারমাণবিক সংখ্যা 11, দেখো আমি তোমাদেরকে বলবো 1 থেকে 30 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে সেগুলোর পারমাণবিক সংখ্যা কিন্তু অবশ্যই মুখস্থ করবে। তো 11 কার, তো মনে রাখতে হবে 11 কিন্তু সোডিয়ামের, Na কিন্তু 11 হয়ে থাকে। তো সোডিয়াম কোথায় আছে, অপশান নাম্বার A, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব 32তম কোশ্চেন কি বলেছে, যে পারমাণবিক সংখ্যা 17 কোন মৌলের। তো এগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তোমরা কিন্তু একবারে করতে পারবে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো 17 যে পারমাণবিক সংখ্যা আছে সেটা কার হয়ে থাকে, সেটা কিন্তু ক্লোরিনের হয়ে থাকে। ঠিক আছে, সেটা কার হয়, সেটা কিন্তু ক্লোরিন, অপশান নাম্বার এর হয়ে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, পারমাণবিক সংখ্যা 18 কোন মৌলের। তো এগুলো কিন্তু সম্পূর্ণ মুখস্থ করার ওপরে। তো আমরা জানি 18 কার হয়ে থাকে, 18 কিন্তু আর্গনের হয়ে থাকে। ঠিক আছে, হিলিয়ামের কত হয়, হিলিয়ামের কিন্তু 2 হয়, নিয়নের কত হয়, নিয়নের কিন্তু 10 হয়। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পারমাণবিক সংখ্যা 19 কোন মৌলের। ঠিক আছে, তো 19 কোন মৌলের, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 19 মানে কিন্তু হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, 19 মানে পটাশিয়াম। ক্যালসিয়ামের কত, ক্যালসিয়ামের কিন্তু 20, সোডিয়াম কত, সোডিয়ামের 11, আর লিথিয়ামের কিন্তু 3। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের 35তম কোশ্চেন, পারমাণবিক সংখ্যা 20 কার। তো এটা তো আমি জাস্ট বললাম, এটা কিন্তু তোমাদের জন্য HW দিলাম, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ট্রানজিশনাল এলিমেন্ট কোন ব্লকে থাকে। ঠিক আছে, দেখো আমাদের যে পিরিয়ডিক টেবিলটা থাকে না, এই যে পিরিয়ডিক টেবিলটা, এই পিরিয়ডিক টেবিলে কিন্তু ব্লক সিস্টেম আছে, অর্থাৎ বিভিন্ন ব্লকের কিন্তু নাম আছে। যেরকম দেখো এই যে ব্লকটা আছে এটাকে কিন্তু বলে ডি ব্লক, নিচে একটা কিন্তু থাকে তোমার হচ্ছে এ ব্লক, এটাকে এস বলে, আর এটাকে কিন্তু তোমার হচ্ছে পি ব্লক বলে। এবার অনেক সময় জিজ্ঞাসা করে যে এই মৌলটা কোথায় আছে। এবার দেখো এই মাঝের যে মৌল আছে এখানে তো তোমার 1-2 গ্রুপ থাকে, আর এখানে মনে করো তোমার হচ্ছে শুরু হয় 13 থেকে। ঠিক আছে, কিন্তু 2 থেকে 13 পর্যন্ত যে 3 থেকে 13 পর্যন্ত যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, বা 3 থেকে 12 আমরা বলতে পারি, এগুলোকে কিন্তু ট্রানজিশনাল এলিমেন্ট বলে, অর্থাৎ এতে কিন্তু অনেক রকমের ভ্যালেন্সি দেখতে পাওয়া যায়। তো মনে রাখতে হবে ট্রানজিশনাল এলিমেন্টের যেগুলো আছে, যে মৌলগুলো আছে সেগুলোকে কোথায় দেখতে পাওয়া যায়, সেগুলো কিন্তু যে ডি ব্লক, সেই ডি ব্লকে কিন্তু থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো যে ল্যান্থানাইড এবং অক্টানাইড মৌলরা কোন গ্রুপে থাকে। দেখো ল্যান্থানাইড, অ্যাক্টানাইড, তোমরা যদি পিরিয়ডিক টেবিল খেয়াল করো তাহলে দেখবে পিরিয়ডিক টেবিলের কিন্তু এই পাশে নিচের দিকে আবার একটা ছোট্ট এরকম সারণী দেওয়া থাকে। তো দেখো যে ল্যান্থানাইড গ্রুপের যেগুলো থাকে না সেগুলো কিন্তু সবসময় এই যে আমি বললাম এটাকে কি ব্লক বলে, এটাকে এস বলে, এটাকে ডি বলে, এটাকে পি ব্লক বলে, আর এটাকে এফ ব্লক বলে। ল্যান্থানাইডগুলো এইখানে থাকে। ঠিক আছে, ল্যান্থানাইড অক্টানাইডগুলো, তো এটা কোন গ্রুপের মধ্যে পড়বে, এটা কিন্তু এফ ব্লকের মধ্যে পড়বে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে এস ব্লক মৌল সাধারণত কেমন হয়। তো দেখো যদি আমরা পর্যায় সারণী দেখি তো এটা হচ্ছে তোমার আমাদের এস ব্লক আমরা বলতে পারি। তো দেখো এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এফ। তো এসে কিন্তু সাধারণত
কী থাকে, এসে কিন্তু সাধারণত আমাদের যে মেটাল যেগুলো হয় সেই মেটালিক ক্যারেক্টার যে সমস্ত এলিমেন্টের থাকে সেগুলো কিন্তু এর মধ্যে পড়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে পি ব্লকের মধ্যে কি থাকে। তো মনে রাখতে হবে, দেখো পি ব্লক কোথায় ছিল, এই পাশে ছিল, আর এই পাশে কি থাকে, এই পাশে কিন্তু তোমার হচ্ছে ধাতু এবং অধাতু উভয় থাকে। ঠিক আছে, তো এই যে 39তম যে কোশ্চেনটা আছে এটাকে কিন্তু কী হবে, ধাতু এবং অধাতু উভয়ই কিন্তু এখানে থাকতে পারে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে প্রথম ট্রানজিশন সিরিজ শুরু হয় কার থেকে বা কোন মৌলটা থেকে প্রথম ট্রানজিশন সিরিজ শুরু হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম থেকে কিন্তু যে ট্রানজিশনাল সিরিজ অর্থাৎ যাদের কিন্তু অনেক রকমের ভ্যালেন্সি দেখতে পাওয়া যায় সেটা শুরু হয়। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে 41তম কোশ্চেন যে প্রথম পর্যায়ের মৌলগুলি কী কী। তো দেখো প্রথম যে পর্যায় যেটা কিন্তু সবথেকে স্মলেস্ট পর্যায়, যেখানে কেবলমাত্র দুটো তোমার হচ্ছে মৌল থাকে, সেখানে কিন্তু আমরা হাইড্রোজেন আর হিলিয়ামকেই দেখতে পাই। তো কোথায় আছে, তো দেখো এটা অপশান নাম্বার 1-এ আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকের 42তম কোশ্চেন কি বলেছে যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেমন হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো হাইড্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস সেটা কেমন হয়, সেটা কিন্তু 1s1, এটা কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 43তম কোশ্চেন যে আর্গনের ইলেকট্রন বিন্যাস কেমন হয়ে থাকে। দেখো সবার প্রথম জানতে হবে যে আর্গনের যে পারমাণবিক সংখ্যা এটা 18 হয়। আচ্ছা, এবার যদি আমরা 18কে ভাঙি তাহলে প্রথম কক্ষে আমরা জানি 2টো ইলেকট্রন রাখতে পারি, তারপরেরটায় 8টা রাখতে পারি সর্বাধিক, আর লাস্টেরটায় দেখো যদি 8 দিচ্ছি তাহলে কিন্তু এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 8 8 এটাই কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 44তম কোশ্চেন যে অক্সিজেন কোন গ্রুপে থাকে। তো দেখো অক্সিজেন কিন্তু যে গ্রুপ নাম্বার 16 সেই গ্রুপ নাম্বার 16তে কিন্তু অক্সিজেন থাকে, আর এই গ্রুপটাকে কিন্তু চ্যালকোজেন গ্রুপ বলে। ঠিক আছে, তোমাদের ইনফরমেশন পারপাস বলে রাখি, এই যে গ্রুপটা এটাকে কিন্তু চ্যালকোজেন গ্রুপ বলে। ঠিক আছে, 17টাকে কি বলে, 17টাকে কিন্তু তোমার হচ্ছে হ্যালোজেন গ্রুপ বলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে নাইট্রোজেন কোন গ্রুপে আছে। তো দেখো নাইট্রোজেন কোন গ্রুপে আছে, নাইট্রোজেন কিন্তু যে গ্রুপ নাম্বার 15 সেই গ্রুপ নাম্বার 15-এ অবস্থান করছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকে 46তম কোশ্চেন যে কার্বন কোন ব্লকের মৌল। ঠিক আছে, কার্বন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক নাকি এ ব্লকের মৌল। তো সঠিক অ্যান্সার কি হবে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের যেটা কার্বন আছে, কার্বন কিন্তু যে পি ব্লক যেখানে কিন্তু ধাতু এবং অধাতু উভয় থাকে সেখানে কিন্তু এটা আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন 47তম কোশ্চেন যে ধাতব ধর্ম গ্রুপের নিচের দিকে গেলে কি হয়। মানে একটা যদি আমাদের যে গ্রুপ থাকে, মনে করো এগুলো তো গ্রুপ থাকে, সেই গ্রুপের যদি আমরা নিচের দিকে আসি তাহলে তার ধাতব ধর্ম কেমন হয়, বাড়ে কমে নাকি একই থাকে নাকি উভয়ই। তো সঠিক অ্যান্সার এটার কি হবে, দেখো ধাতব ধর্ম কিন্তু যত আমরা নিচের দিকে যাব তত কিন্তু তার ধাতব ধর্ম বাড়বে। নেক্সট দেখব 48তম কোশ্চেন কি বলেছে যে অধাতব ধর্ম নিচের দিকে গেলে কি হবে। তো যদি ধাতব ধর্ম বাড়ে তাহলে অধাতব যে ধর্ম আছে সেটা তো অবশ্যই কমবে, এটা তো একদম বেসিক একটা অপোজিট নেচার। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকের 39তম কোশ্চেন কি বলেছে যে সবথেকে ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটা। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে। তো মনে রাখতে হবে সবথেকে ইলেকট্রোনেগেটিভ মৌল কিন্তু ফ্লোরিন। মনে রাখতে হবে যে হ্যালোজেন বা যেটাকে আমরা গ্রুপ নাম্বার 17 বলি, এইখানে যে সমস্ত মৌলগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ইলেকট্রোনেগেটিভ হয়ে থাকে। ঠিক আছে, তো এটার মধ্যে ফ্লোরিন কিন্তু সবার আগে আছে, তাই এটা কিন্তু সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ একটা মৌল। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 50তম কোশ্চেন যে নিষ্ক্রিয় গ্যাসগুলির বৈশিষ্ট্য কী, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, রংহীন, গন্ধহীন, মনোঅ্যাটমিক নাকি ওপরের সবগুলো। তো যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো থাকে সেগুলো কিন্তু যে গ্রুপ নাম্বার 18 থাকে সেই গ্রুপ নাম্বার 18-এ থাকে, আর এদের যে বৈশিষ্ট্যগুলো এরা কিন্তু রংহীন গন্ধহীন দুটোই হয়, মনোঅ্যাটমিক অর্থাৎ এগুলো কিন্তু তোমার একটা অ্যাটম থাকে, এটা তো একদমই ঠিক, আর হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এটা তো এদের বেসিক ক্যারেক্টার, এই কারণের জন্য এদেরকে নোবেল গ্যাস বলে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওপরের সবগুলো। ঠিক আছে, তো দেখো এবার তোমাদের কাছে আমার একটা ঘোষণা আছে। তো আমরা আমাদের যে ফিজিক্সের জন্য, ঠিক আছে, অনলি ফর ফিজিক্সের জন্য কিন্তু ফিজিক্সের কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে কিন্তু আমাদের 400টা কোশ্চেনের একটা পিডিএফ রেডি করা হয়েছে, যেগুলো কিন্তু টিসিএস আক্সড বা আমরা বলতে পারি টিসিএসের পরীক্ষা, যেগুলো কিন্তু রেলের পরীক্ষা
যে পরীক্ষাগুলো টিসিএস কন্ডাক্ট করেছে রেলের, সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলোকে এক জায়গায় কালেক্ট করে 400টা ফিজিক্স কোশ্চেনের কিন্তু একটা পিডিএফ বানানো হয়েছে, যেটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো যেটার প্রাইস কিন্তু রাখা হয়েছিল 149, যেহেতু কালী পুজোর অফারের জন্য কিন্তু এটা যে প্রাইস সেটা কিন্তু 39 রাখা হয়েছে। তো তোমরা যারা বাই করতে চাও তারা কি করবে, এখানে আমি একটা নাম্বার লিখছি, এই নাম্বারে কিন্তু তোমরা অনলি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তো এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা কিন্তু এর মধ্যে অনেকেই নিয়েছে। তো তোমরা যদি মনে করো যে এই পিডিএফটা তোমাদের প্রয়োজন আছে, তো অবশ্যই কিন্তু তোমরা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপের থ্রু কিন্তু তোমরা এটা বাই করতে পারবে। তো এখানে কিন্তু যে বেনিফিটটা আছে সেটা সবার প্রথম বেনিফিটটা বলি। এখানে কিন্তু ফিজিক্সের মোট 400টা ওয়ান লাইনার কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে, কিন্তু ওয়ান লাইনার বলা ভুল হবে না, প্রথমে বলা ভুল, অবশ্যই কিন্তু তোমার প্রথমে কোশ্চেন আছে, তারপরে কিন্তু তার নিচে সেটার অ্যান্সার আছে, এই ফরম্যাটে কিন্তু দেওয়া আছে। তো যাদের প্রয়োজন হবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।